হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি সোলো লেভেলিং সিজন 3 পর্ব 5। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনুর বোন জিনহাকে ডানজানের বস ধরে ফেলে এবং বলে, আসলে তাহলে তুমি হচ্ছে এটা, তাই তো? কারণ আমি ক্লিয়ারলি বুঝতে পারছি তোমার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। আর এগুলো দেখে জিনা খুবই ভয় পেয়ে থাকে। কিন্তু সেই সময় সেই অর্কটি কাঁপতে শুরু করে, কারণ আমরা দেখতে পাই জিনহু তখন কাইসেলের পিঠে চড়ে সেইখানে চলে এসেছে। আর তখন সে জিনহুকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং কাঁপতে থাকে, কারণ এইখানে সে দেখতে পাই খুব একটা ভয়ানক জিনিস তাদের দিকে চলে আসছে খুব দ্রুত। আর আমরা জানি সেটাই হলো সাং জিনহু, এবং সেই ডানজনের বস খুব দ্রুতই সেখানকার সব হাইওয়ার গুলোকে চলে যেতে বলে। কিন্তু এরই মধ্যে সাং জিনহু সেই স্কোরের মধ্যে ঢুকে যায় এবং সে আসার সাথে সাথে তার বোনের কাছে চলে যায় এবং মাথায় হাত দিয়ে বলে, তুমি কি ঠিক আছো? আর ভয় নেই, আমি চলে এসেছি। আর ডানজনের বস এখন সাং জিনহুকে দেখেও অনেক ভয় পেয়ে যায় এবং সে কাঁপতে কাঁপতে ভয়ে বলে, আমি এই অর্কদের লিডার। এবং এইখানে সাং জিনহু অনেক রেগে তার দিকে তাকিয়ে বলে, তুমি এখন চুপ করো। এবং সাং জিনহু তখন জিনার দিকে তাকায় এবং সাং জিনহুকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আর কাঁদতে হবে না, আমি এখানে চলে এসেছি তো। এবং সাং জিনহু এরপরে বাকি স্টুডেন্টের দিকেও তাকায় এবং সাং জিনহু তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি সবাই ঠিক আছো? এবং তারা সবাই তার সম্মতি জানায় এবং বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। এবং সাং জিনহু এখন স ই নামের সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, যে কিনা জিনহার বান্ধবী, একজন ই র্যাঙ্কের হান্টার, এবং সেও বলে আমি ঠিকই আছি। কিন্তু সং ই এখন সাং জিনহুকে দেখে খুবই ভয় পায়। আর এখন সাং জিনহু ইগ্রিসকে ডাকে সেখানে এবং সাং জিনহু বলে, তুমি জিনার সাথে এখানে থাকো, এবং বাকি সমস্ত স্টুডেন্টকে বলে তোমরা নিচে নেমে যাও। এবং সাং জিনহু এরপরে তাকায় অর্কগুলোর দিকে এবং সেইখানকার অর্কগুলোর বস জিনহুর দিকে তাকায় এবং ভয়ে ভয়ে বলে, আমি বুঝতেই পারলাম, তাহলে সেই সেনাগুলো তোমারই। এবং সেই সাং জিনহুকে জিজ্ঞাসা করে, তুমি কে, আর তুমি বা কিভাবে আমাদেরকে ভাষা বুঝতে পারছো? আর তার এই কথাই সাং জিনহু কোনো উত্তর দেয় না এবং সেই হাই অর্কটি বুঝতে পারে সাং জিনহু তার সাথে কোনো ধরনের কথাই বলবে না, এবং সে তার বাকি অর্কগুলোকে অর্ডার দেয় সাং জিনহুর ওপর অ্যাটাক করার জন্য। কিন্তু তাদের মধ্যে একটা অর্ক সাং জিনহুকে অ্যাটাক করতে গেলে সাং জিনহু খুব সহজেই একজনের হাত ধরে তাকে মাটির ওপর আছাড় দেয়, এবং এরপরে আরো দুটো অর্ক সাং জিনহুর ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু সাং জিনহু তাদেরকেও নিমিষের মধ্যে মেরে ফেলে। আর যেটা দেখে সেখানকার সমস্ত অর্কগুলো একসাথে সাং জিনহুর ওপর অ্যাটাক করে, কিন্তু তারাও সাং জিনহুর কিচ্ছু করতে পারে না। সে নিমিষের মধ্যে সেইখানকার সমস্ত অর্কগুলোকে মেরে ফেলে। আর যেটা দেখে সেইখানকার বস খুবই ভয় পেয়ে যায় এবং সাং জিনহু এরপরে সেই বসটিকে গলা ধরে দেওয়ালের সাথে আটকে ধরে এবং পাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো স্টুডেন্টকে তারা মেরে ফেলেছে। সাং জিনহু এখন হাইওয়ার্কের বসকে জিজ্ঞাসা করে, কেন কেন তোমরা এভাবে মানুষদেরকে মারো? আর তখন হাইওয়ার্কটি বলে, আমাদের মাথায় শুধু একটা কথাই ঘোরে, মানুষদেরকে মারো, মানুষদেরকে মারো। এরপরে সাং জিনহু তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার মাথায় কি এটাও আসছে যে এখন আমাকে মারতে হবে? কিন্তু অর্কটি এই কথার কোনো উত্তর দেয় না। তখন অর্কটি বলে, আমাকে ক্ষমা করে দাও। তখন সাং জিনহু তাকে বলে, তুমি আমার কথার উত্তর দাও, তোমার মাথায় কি এখন আসছে আমাকে মারার কথা? কিন্তু এইবারও অর্কটা কোনো উত্তর দেয় না। তখন সাং জিনহু তাকে বলে, ঠিক আছে আমি বুঝতে পারছি, তাহলে তোমাকেও আমাকে মানুষ বলে মনে হচ্ছে না, তাই তো? তখন সাং জিনহু বলে, ঠিক আছে আমি তাহলে তোমাকে ক্ষমা করে দেব। আর এই কথা বলতে বলতে সেই হাতে একটি ড্যাগার নেয়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই বুসানের সেই গেটটি, সেই গেটের মধ্যে বীরু সব মনস্টারকে মেরে খেয়ে ফেলছিল। আর সেইখানে তখন সেই হিলার মেয়েটি বলে, তুমি এদেরকে মেরে খেয়ে ফেলছো কেন? এরা খুবই দামি, এদেরকে আমরা গেটের বাইরে বিক্রি করে টাকা পাবো। কিন্তু বীরু তার কোনো কথাই শোনে না, সমস্ত মনস্টারকে সে মারছে এবং খেয়ে ফেলছে। আর এই সমস্ত টানা হেঁচড়া করতে করতে সে মেয়েটির গায়ে একটি আঁচড় লাগে, আর যেটা দেখে বীরু খুবই ভয় পেয়ে যায়, কারণ সাং জিনহু যদি এটা জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। তাই এই সময় সে নিজেই সে মেয়েটিকে আবার হিল করে দেয়। আর যেটা দেখে সেই হিলিং মেয়েটা অবাক হয়ে যায়, কারণ এই বড় পিঁপড়েটা হিলও করতে পারে। আর এটা করতে করতেই পাওয়ারডংসুর পুরো স্কোয়াড টিম চলে যায় বসের সামনে, এবং তারা গিয়ে দেখতে পায় ডানজনের বসটি হলো একটা আর্কলিস। আর সেই বসকে দেখার জন্য সেখানে আরো 10টা ডেট নাইট আছে। আর আর্কলিসটাকে দেখে পাওয়ারডংসু খুবই ভয় পেয়ে যায়, কারণ এর আগে চায়নার একটা স্কোয়াড টিমকে একটা আর্কলিস বস পুরো মেরে ফেলেছিল, এবং সেই সময় সেইখানকার ডানজন ব্রেকও হয়েছিল। কিন্তু চায়নার লিউসি গ্যাং তখন সেই সময় সেই ব্যাপারটা দেখে নিয়েছিল। কিন্তু আমাদের মতো এ র্যাঙ্ক হান্টারদের স্কোয়াড টিম এখন এই বসটার সামনে ফাইট করা সহজ না। তখন পেছনে থাকা সেই ভাইস গিলমাস্টার বলে, তাহলে এখন আমরা কি করব? এবং তারা দেখতে পায় যে পাশ দিয়ে তারা এসেছিল সেইখানেও অনেকগুলো আনডেড চলে এসেছে। তারা এই সময় খুবই ভয় পেয়ে যায়, এবং পাওয়ারডংসু তখন সেই মেয়েটিকে বলে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিতে, যেন কোনো বিস্ট এর মধ্যে না আসতে পারে। তখন পাওয়ারডংসু তখন ভাবতে থাকে এবং বলে, আমাদের কিছু করার নেই, আর সাং জিনহুকে এখানে থাকার খুব দরকার ছিল। আর সেই সময় বীরু সেখানে চলে আসে, যাকে দেখে ডানজনের বসটা বলে, তোমরা এখানে কি করছো? তোমরা তো কিং এর পার্সোনাল আর্মি, তোমরা কি আমাদেরকে এখানে অ্যাটাক করতে এসেছো? আর বীরু সেখানে হাসতে হাসতে বলে, কিং আমাকে চুজ করেছে, তোমাকে না। তখন সেইখানকার বসটি বলে, তাহলে আমি কিং এর সাথে কথা বলছি। কিন্তু বীরু তাকে কথা বলার সুযোগ দিলে তো সে সঙ্গে সঙ্গে ডানজের বসের ওপর অ্যাটাক করে, এবং তারা এটা দেখে সবাই অবাক হয়ে যায়, এত বড় আর্কলেস একটি
মনস্টারকে বিরু একাই এক অ্যাটাকে মেরে ফেলে এবং বসকে মারার সাথে সাথে সেইখানকার সকল আনডেড গুলো মরে যায়। এবং এখন পাওয়ার ডংসু বিরুকে দেখে ভাবে, আমি জানতাম এই মনস্টারটা পাওয়ারফুল, কিন্তু এত যে পাওয়ারফুল এটা আমি কখনো ধারণাও করিনি। এবং পাওয়ার ডংসুর সাথে থাকা সেই হান্টারটি বলে, সাংজিনু তো কোনো ডানজনে ঢোকার দরকারই নেই, ও শুধুমাত্র তার এই সমস্ত বিস্ট গুলোকে পাঠিয়ে দিবে, ওরাই তো একটা পুরো ডানজন ক্লিয়ার করে দিবে। এবং তখন পাওয়ার ডংসু ভাবতে থাকে, সাংজিনুর কাছে যতগুলো স্যামান করা বিস্ট রয়েছে তার যদি অর্ধেকেও ডাকে তাহলে আমাদের কোরিয়ার সবচাইতে টপ হান্টার গিল্ডও তার সাথে পারবে না। এবং তখন পাওয়ার ডংসুর ভাইস গিল মাস্টার তাকে বলে, সাংজিনুকে কোনোভাবে হারালে চলবে না, আমাদেরকে যে করে হোক সাংজিনুর গিলটাকে কিনতেই হবে। এর উত্তরে পাওয়ার ডংসু বলে, ওর গিল্ড তো কেনা যাবে না, কিন্তু আমরা চাইলে তার সাথে তার গিল্ডের সাথে পার্টনারশিপ করতে পারি। তখন তার ভাইস গিল মাস্টার বলে, আমি তো তার সাথে এমনি ইয়ার্কি করছিলাম, এটা কি আদিও সম্ভব? যার উত্তরে পাওয়ার ডংসু বলে, তোমার কি মনে নেই একটা গিল্ড তৈরি করতে গেলে কিছু নিয়ম লাগে, সাংজিনু যতই পাওয়ারফুল হোক না কেন সেই নিয়মগুলো তো তাকে মানতেই হবে। যেটা শুনে এখন ভাইস গিল মাস্টার বুঝে যায় আসলে পাওয়ার ডংসু এখন কি প্ল্যান করছে। এবং পাওয়ার ডংসু এখন ভাবতে থাকে, সাংজিনু যতগুলো লোক লাগবে সে ততগুলো লোক তাকে দিবে, কিন্তু তার জন্য নাইট গিল্ড এবং আজিন গিল্ড একসাথে পার্টনারশিপে থাকবে। যার এই কথাটা ভাইস গিল মাস্টারের অনেক ভালো লাগে এবং সে এটাও বলে, তাহলে আমরা সারা জীবন কি সাংজিনুর নিচে কাজ করব? আর যেটা শুনে পাওয়ার ডংসু বলে, এটা একটি খুবই ভালো একটি কানেকশন। এখন অন্যদিকে আমরা স্কুলের বাইরে দেখতে পাই অনেক সিকিউরিটি সেখানে দাঁড়িয়েছিল এবং সেইখানে অনেক স্টুডেন্টের মা বাবা কাঁদতে কাঁদতে আসে তাদের ছেলে মেয়েদেরকে দেখার জন্য। এবং অনেকেই তো তাদের বাচ্চাদের মৃতদেহ খুঁজে পায়। আর এখন স্কুলের মধ্যে থাকা সকল বাচ্চাদেরকে রেস্কিউ করা হয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই সাংজিনু এবং মিস্টার গো একটি গাড়িতে বসে আছে, যেখানে মিস্টার গো তাকে বলছে 213 জন স্টুডেন্ট প্রথমে স্কুল থেকে পালিয়ে গেছে আর তারা তো বেঁচেই গেছে, কিন্তু যারা ভেতরে ছিল তাদের মধ্যে শুধু 10 জনকে বাঁচানো গেছে। আর এরপরে মিস্টার গো খেয়াল করে এই গত মাসের থেকে এই মাসে সাউথ কোরিয়ায় আগের গেটের চাইতে অনেক গেটের সংখ্যা বেড়ে গেছে। আর এটা শুধুমাত্র সাউথ কোরিয়ায় না, এটা পুরো দেশেই বেশি হয়ে গেছে, যা একটা বড় ধরনের সমস্যা। এবং সে সাংজিনুর দিকে দেখায় এবং বলে, আসলে শুধু এটা সাউথ কোরিয়ায় না, এটা পুরো ওয়ার্ল্ড উইডে সবচাইতে একটি বড় ধরনের সমস্যা হতে চলেছে, যেখানে প্রচুর পরিমাণের গেট অ্যাপিয়ার হচ্ছে। আর শুধু গেটই না, এখনকার দিনে প্রচুর পরিমাণের হান্টারও আসছে। গেট আর হান্টার দুটোর সংখ্যায় প্রচুর পরিমাণে বাড়ছে। আর মিস্টার গোয়ের এই সমস্ত কথা শোনার পর সাংজিনু তাকে বলে, তাহলে আপনি আমাকে এখানে কি কথা বলার জন্য ডেকেছিলেন? আর এরপরে মিস্টার গো সাংজিনুকে বলে, পুরো দেশের অনেক জায়গা থেকে, যেমন জাপান, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ফ্রান্স এবং আরো অনেক দেশে অনেক লোকেরাই তোমার সাথে দেখা করতে যাচ্ছে। এবং এটা বলার শেষে সাংজিনুর দিকে একটা কাগজ এগিয়ে দেয়, যেখানে সবার অফিসিয়াল রিকোয়েস্ট গুলা লেখা রয়েছে। এবং এরপরে মিস্টার গো এটাও বলে, আমি জানি নিশ্চয়ই তোমার সাথে অনেকে আনঅফিসিয়াল ভাবে কন্ট্যাক্ট করেছে, আর সত্যি বলতে গেলে আমাদের কাছে কোনো অধিকার নেই তোমাকে আটকানোর, শুধুমাত্র আমরা তোমার ইনফরমেশন গুলাকে লুকিয়ে রাখতে পারি। এখন তুমি ওদের সাথে দেখা করতে চাও কি না চাও এটা সম্পূর্ণ তোমার উপর ম্যাটার করে। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি যদি এই সময় সাউথ কোরিয়া ছেড়ে চলে যাও, কোরিয়ার অবস্থা হয়তো খুবই খারাপ হয়ে যাবে। আর এই সমস্ত কথা বলতে বলতে তারা পৌঁছে যায় হসপিটালে, যেখানে সাংজিনুর বোন জিনহা ভর্তি রয়েছে। আর সাংজিনু গাড়ি থেকে সেখানে নামলে মিস্টার গো তাকে বলে, আমার কাছে যা কিছু আছে আমি সবকিছু তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি কোরিয়া ছেড়ে যেও না। আমাদের পুরো কোরিয়াতে তোমাকে সহ পুরো 10টি এস র্যাঙ্কের হান্টার রয়েছে, আর আমরা এর মধ্যে থেকে অলরেডি 3 জনকে হারিয়ে ফেলেছি, 2 জন তো মারাই গেছে আর একজন আমেরিকায় চলে গেছে। আর এরপর যদি তুমিও চলে যাও তাহলে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর কিছুই করার থাকবে না। আর তোমার যদি এর জন্য কোনো ধরনের সাহায্যের দরকার হয় তুমি আমাকে ডাইরেক্ট বলবে, আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। তার এই সমস্ত কথাবার্তা শুনে এখন সাংজিনু তাকে বলে, যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে এরপরে যত হাই র্যাঙ্কিং এর গেট থাকবে সেইগুলোতে আমি একাই রেড করব, আপনি কি আমাকে এটাতে সাহায্য করতে পারবেন? আর যার এই কথা শুনে মিস্টার গো এখন পুরোটাই শকড হয়ে যায়। আর যার উত্তরে মিস্টার গো বলে, তাহলে তুমি কি বলছো আমি তোমার জন্য সব নিয়মগুলো অপরে দিব? আসলে এই নিয়মগুলো তৈরি করা হয়েছিল কারণ হান্টাররা যেন তাদের ইচ্ছে মতো ডানজেনে না ঢুকতে পারে, কারণ তাতে তাদের ক্ষতিও হতে পারে। আচ্ছা, তাহলে কি তোমার এই কারণে তুমি নিজস্ব গিল্ড তৈরি করেছো? এবং সাংজিনু তার উত্তরে হ্যাঁ জানায়। এবং তার সাথে সাংজিনু এটাও বলে, তাহলে কি আমি একটু বেশি বেশি চাচ্ছি? এবং তখন মিস্টার গো বলে, তাহলে তুমি একার একটি গিল্ড তৈরি করতে চাও, ব্যাপারটা ইম্পসিবল না, আমি আমার পুরো চেষ্টা করব। এবং আমরা অপরদিকে দেখতে পাই জিনু এখন তার বোনকে ফোন দিয়েছিল এবং সে তার বোনকে বলছিল, তুমি কি আমাদের গিল্ডে জয়েন করবে? তোমাকে তেমন কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমাদের গিল্ডে জয়েন করে থাকবে তাহলেই হলো। আর যার এই প্রশ্নের উত্তরে তার বোন বলে, তোমার আবার গিল্ড? যাও, এসব কথা এখন বাদ দাও। তুমি কি জানো জিমি এখন কোরিয়াতে আসছে? যার উত্তরে জিনহু বলে, হ্যাঁ এই সমস্ত কথা আমি জানি, কিন্তু ওইটা এখন মেন কথা না, তুমি কি আমার গিল্ডে জয়েন করবে ওইটা বলো। আর যার এই কথা শুনে এখন তার বোন বলে, তোমার গিল্ড যেটা এখন পর্যন্ত তৈরি হয়নি, তুমি শিওর তো তোমার সাথে কোনো স্ক্যাম হচ্ছে না? এখন জিনহু বলে, তুমি শুনলে ভয় পেয়ে যাবে, আমার গিল্ডের গিল্ড মাস্টারকে। এবং এরপরে আমরা দেখতে পাই
সবাই জিনহু তার বোন সোয়ুনকে সেইখানে ডাকে এবং সেই অফিসে এখন জিনহু থাকে। সোয়ুন এখন জিনহুকে দেখে খুব অবাক হয়ে যায় এবং সে বিশ্বাসই করতে পারে না সাংজিনু এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর যেটা দেখে জিনহু বলে, তুমি তো অ্যাক্টরস, তুমি তো সেলিব্রিটি। এখন অপরদিকে সাংজিনুরও এখন বিশ্বাস হয় না এই মেয়েটা নাকি এ র্যাঙ্কের হান্টার। এবং এখন সোয়ুং বলে, হ্যাঁ আমি তো ইনাকে চিনি, ইনি তো লি মিং সুং এর পুরো কনফারেন্সটা তছনছ করে দিছিল। আর এরপরে সাংজিনু এবং সোয়ুন বসে থেকে কথা বলা শুরু করে। আর এরপরে সাংজিনু সোয়ুনকে প্রশ্ন করে, জিনহু তো তাহলে তোমাকে সবকিছু বলেই দিয়েছে তাই না, তাহলে আমাকে আলাদাভাবে কোনো কিছু বলার দরকার নেই নিশ্চয়ই? আর যার উত্তরে সোয়ুন বলে, হ্যাঁ সে আমাকে সবকিছু বলেই দিয়েছে, তোমাদের আরেকজন মেম্বারের দরকার তাই তো, আমি জয়েন করতে রাজি আছি। আর যেটা শুনে সাংজিনু বলে, ব্যাপারটা কিন্তু অতটাও সোজা না। আর যেটার উত্তরে সোয়ুং জানায়, সমস্যা নেই, আমি সবকিছু ঠিক করে নিব, আমি শুধুমাত্র ও হিউ জুইং এর সাথে থাকতে পারবো না। তখন সাংজিনু বুঝতে পারে না ও জিংসুং আবার কে। এই সময় জিনু তার কানের কাছে এসে বলে, ইয়ো জিংসং তার বড় ভাই। জিনু এবং সাংজিনু কথা বলতে বলতে সোয়ুং তাকে বলে, যদি তুমি কিছু না মনে করো তাহলে তোমার সাথে কি আমি একটা সেলফি নিতে পারি, আর ওইটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।